সালামু আলাইকুম। তোমরা সবাই আমাকে আশা করছি শুনতে পাচ্ছ এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। স্কুল অফ এক্সেলেন্স, তোমরা অ্যাডমিশনের পরীক্ষার্থী যারা, তাদের জন্য নিয়মিত একটা সেশন রাখার চেষ্টা করছি আমরা, যেখানে প্রশ্ন সমাধান করব, নির্দিষ্ট টপিকে পড়ব, তারপরে আমরা জানার চেষ্টা করবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এবং এই সেশনটার বা এই যে কার্যক্রমটার আমরা নাম দিয়েছি ট্রাই অ্যাডমিশন। অর্থাৎ তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে চুজ করার আগে, তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করার আগে তুমি আগে জানবো এই বিশ্ববিদ্যালয় থেকে কি কি প্রশ্ন আসে, কিভাবে আসে। একটা ফ্রি কোর্সের মধ্যে আমরা তোমাদেরকে নিয়ে যাব, প্রত্যেকে সবার জন্য এটা ওপেন থাকবে। জাস্ট আমাদের পেজে ফলো করলে হবে, আমাদের ওয়েবসাইটে গেলেও দেখবা আছে আছে এটা। সো এইখান থেকে তুমি তোমার প্রস্তুতি জায়গাটা শুরু করতে পারবে। অনেকেই তোমরা হিমশিম খাও যে আসলে প্রস্তুতি কোন কোন জায়গা থেকে শুরু করবো। সেই ধারাবাহিকতায় আমরা অলরেডি বাংলা, ইংরেজি এবং জিকে এর ক্লাস চলছে নিয়মিতভাবে। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। অনেক আগের প্রশ্ন মনে হতে পারে তোমাদের কাছে, বাট এই সময়গুলো থেকে রিটেন শুরু হয়েছে এবং প্রশ্ন প্যাটার্নের চেঞ্জ এসছে। যেটা আগে 25টা প্রশ্ন হতো, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা কমিয়ে 15টা, এবং রিটেন থাকছে 20 মার্কের, এরকম করা হয়েছে। এই সময়গুলাতে ঠিক কিভাবে প্রশ্ন হতো তখন থেকে, যে নতুন ট্রেন্ড শুরু হলো একদম টেক্সট ভিত্তিক প্রশ্ন করা, আমরা একদম শুরু থেকে দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা সাল ধরে ওদের আজকে 19-20, তারপর 20-21, 21-22, এভাবে আগাবো। আস্তে আস্তে আমরা একদম 24-25 পর্যন্ত দেখার চেষ্টা করব যে এক্সাক্ট কোন প্যাটার্নে ঢাবি প্রশ্ন করে। এর বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এবং টপিক ভিত্তিক আমরা দেখবো ইনশাল্লাহ। সো সব মিলে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার সাথে জুমে অনেকেই আছো, আমি তোমাদেরকেও অ্যাড করার চেষ্টা করব। যদি তোমরা কেউ কথা বলতে চাও, তোমরা অবশ্যই হাত তুলবা। যখন যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই হাত তুলবা, আমরা তোমাদের বক্তব্য শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে। সো আমি কথা না বাড়িয়ে একদম প্রশ্ন সমাধানে চলে যাই, যে আমরা প্যাটার্ন দেখার চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন কেমন হয় এবং সোর্স কি, দুইটা জিনিসকে আমরা খুব গুরুত্ব দিই যখনই তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেবা। তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার অন্যতম পদ্ধতি বা যেই যেই টেকনিক তুমি ফলো করবা, সেটা হচ্ছে যে যেই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনার জন্য টার্গেট করছি সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোত্থেকে হয়, সোর্স এবং প্যাটার্ন, এই দুইটা বোঝা। ওকে। প্রথমেই প্রথম যে প্রশ্নটা, 1 নাম্বার কোয়েশ্চেন দেখো। তোমরা যারা ফেসবুকে আছো তারা অবশ্যই আহ, প্রশ্নের নাম্বার দিয়ে তারপরে অ্যান্সার করবা। 1 নাম্বার দিয়ে তারপর অ্যান্সার করবে। আমি একটু ফেসবুকে তোমাদের কমেন্টস চেক করে দেখবো, যাতে যারা ফেসবুক আছো তাদেরকেও আমি দেখতে পাই। ওকে। সো প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নে বলা আছে উই হ্যাভ নট গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, যে রোগীর কি অবস্থা সেই ব্যাপারে আমাদেরকে কোনো আপডেট দেওয়া হয় নাই, বাংলা অর্থ। আচ্ছা, এইটা তোমরা একাডেমিক লাইফেই, আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই আমাদের অ্যাডমিশন কি আমাদের, আচ্ছা ঠিক আছে, পরের অ্যান্সার নিচ্ছি আমি সবগুলোর প্রশ্ন। ওকে। সো তোমরা তোমাদের একাডেমিক লাইফে যখন মানে টুকটাক পড়াশোনা করছো, তখন তোমরা অ্যাডজেটিভের নিয়ম পাইছো বা অ্যাডভার্বের নিয়ম পাইছো, বা তোমরা জানছো যে তোমাদের বইয়ে ছিল, সিলেবাসে না থাকলো অনেকে হয়তো কিউরিয়াসলি পড়ছো সেগুলা, বা অ্যাডমিশন সম্পর্কে জানো যে এগুলা থেকে নির্দিষ্ট জায়গা থেকে টপিক আসে। সেই জায়গায় আমরা দেখবো যে আমাদের ক্লাসে আমরা প্রোনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এগুলো বিস্তারিত পড়াবো। সেই সময় তুমি জানবা, কিন্তু যদি কখনো না জানো এই প্রশ্নের অ্যান্সার, যাবা কোথায়? অলওয়েজ মনে রাখবা যে বিশ্ববিদ্যালয় তোমাকে বলে দেয় সিলেবাস কি, সিলেবাস বলে দেয় যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পঠিত বইয়ের আহ মানে তথ্য অনুসারে বা বইয়ের অধ্যায় অনুসারে প্রশ্ন হবে। তার মানে কোনো না কোনো ভাবে ওই প্রশ্নগুলা উচিত যে টেক্সট বইয়ে থাকা। এখন কিছু বিশ্ববিদ্যালয় মানে, কিছু বিশ্ববিদ্যালয় মানে না, সেটা আলাদা হিসাব। আচ্ছা, আম, তোমরা অলরেডি অ্যান্সার করা শুরু শুরু করে দিছে। এনিওয়ে, চলো, ইউ হ্যাভ নট গিভেন ড্যাশ, চারটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে এনি, একটা হচ্ছে নান, একটা হচ্ছে মাছ, চারটা অপশন এবিসি দিতে। সো 1 নাম্বার দিয়ে তারপর উত্তর লিখবো। আমি যদি বাংলা করি, আমাদেরকে পেশেন্টের ব্যাপারে কোনো আপডেট, কোনো আপডেট কথাটা আসে, হ্যাঁ, কোনো আপডেট দেয়া হয়নি, ইউ হ্যাভ নট গিভেন, ভয়েস আছে। সো আমাদেরকে প্যাসিভ ভয়েসে আসছে, আমাদেরকে দেয়া হয় নাই কোনো আপডেট। তাহলে কোনো অর্থে আমরা দেখবো যে নান আসবে না, যে কোনোই যেহেতু হয় নাই, ঠিক আছে, মাছও হচ্ছে না, তাহলে দুটা জিনিস থাকতেছে, সাম ইনফরমেশন, সাম আপডেট অথবা এনি আপডেট। এখন আমরা যখন দেখবো যে রুলসে যাব, টপিক ভিত্তিক গ্রামারে যাব, তখন আমরা দেখবো, আমরা এগুলো বলার চেষ্টা করবো যে যদি সামের সাথে বাক্যে সাম এবং এনির ব্যবহার হচ্ছে, যদি বাক্যটা পজিটিভ থাকে, পজিটিভ বা পজিটিভ থাকে বাক্যের টোন, সেই ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। এবং যদি বাক্যের টোন নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করব। উদাহরণ দিই একটা, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। এটাকে যদি আমি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরো আমার টাকা আছে, কিছু আছে, তাহলে বাক্যটা এমন হবে আই হ্যাভ, ধরো কিছু বই আছে, আই হ্যাভ সাম বুকস, ঠিক আছে, এটা একটা হইতে পারে লেটস সে।
এখানে সাম বসতেছে, আর আমার কোনো বইই নাই, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? আই ডোন্ট হ্যাভ, আমার নাই এনি বুক। ঠিক আছে, এইভাবে যাবে। তার মানে মাঝখানে যদি আমি অপশনটা ধরি, এনি বসতেছে যখন বাক্যটা নেগেটিভ, যেটা আমরা বলার চেষ্টা করলাম, সাম বসতেছে যখন বাক্যটা পজিটিভ, যেটা আমরা বলার চেষ্টা করলাম। এখন এই রুলস তুমি যখন এই সাম আর এনি রুলস এর প্রোনাউন কিংবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাসের আগে কি আর পাবা না কোথাও? আচ্ছা, আচ্ছা, একজন বলতেছে যে আজকে সব ভুল অ্যান্সার করবে, বকাও খাইতে পারো। এনিওয়ে, তো যখন তুমি এটা পড়বা তখন কোথায় পাবা? তুমি কোনো না কোনো ভাবে তোমার সাবকনশিয়াস মাইন্ডে এই আইডিয়াটা থাকতে হবে। ওকে, লেটস গো, যে তোমাদের টেক্সট বইয়ে চলো এই প্রশ্নটা আমরা পাই কিনা 2019-20 সালে। তোমরা নিশ্চয়ই এই পেজটা দেখতে পাচ্ছ, সেই কামাল, সেই কামালের যে গল্প, মানে প্যাসেজটা ছিল, সেই কামালের প্যাসেজে আমরা কামাল সম্পর্কে বলতে শুনি যে কামালের ইন্টারেস্টিং ট্রেটস ছিল কামালের ক্যারেক্টারে। হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড দেন লেটার অফ প্রেসিডেন্ট, মানে তার বাবা প্রাইম মিনিস্টার ছিলেন, পরবর্তী প্রেসিডেন্ট ছিলেন। ইয়েট হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল। এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট না এই প্রশ্নের জন্য। পরের যে কথাটা, হি ডিড নট টেক এনি অ্যাডভান্টেজ, এই যে অ্যাডভান্টেজ নিত, নিত না, সরি, সেই ক্ষেত্রে বাক্যটা যখন নেগেটিভ, তার ঠিক পরে আমরা কি ব্যবহার দেখতে পাচ্ছি? এনির ব্যবহার দেখতে পাচ্ছি। তোমরা কি বুঝতে পারতেছো যে কেন টেক্সট পড়াটা ইম্পর্টেন্ট? কোনো না কোনো ভাবে জীবনে যখন তুমি প্যাসেজটা পড়তে যাবা, এখনই পড়তেছো, তোমাদের পরীক্ষা শেষ হলে মাত্র, একটা মজার কথা আমি সবসময় বলি যে এইচএসসি ফাইনাল শেষ, তার মানে এই না যে তোমার এইচএসসি ফার্স্ট পেপার বই পড়া শেষ, তার মানে এইটা যে তোমার এইচএসসি ফার্স্ট পেপার বই পড়াটা মাত্র শুরু হলো। সো কোনো না কোনো ভাবে তুমি যদি এটা তোমার এইচএসসি লাইফে পড়ে নাও থাকো, তোমাকে অ্যাডমিশনে এসে বিস্তারিত পড়তে হবে। কারণ এইখান থেকে ছোট ছোট গ্রামার, যে ডিড নট টেক, নেগেটিভের পরে এনি বসে, এই রুলসটা আমরা মাত্রই শেখার চেষ্টা করলাম। যে নেগেটিভের পরে বাক্য যদি নেগেটিভ হয় তাহলে এনি বসে, আর বাক্য যদি পজিটিভ হয়, ভুরি ভুরি উদাহরণ আছে পজিটিভ হওয়ার। চাওলাতে আছে, তারপর হচ্ছে এডুকেশনের আছে, রিফিউজি ক্যাম্পে যখন ইয়া গেছিল অ্যাঞ্জেলিনা জোলি, সেইখানে বাক্যে আছে। আমি সেগুলো আনি নাই, কারণ যেহেতু এনি দিয়েই যাচ্ছে শুধু। তাহলে এই যে এনির ব্যবহার বাক্যে নেগেটিভ, আই ডোন্ট হ্যাভ এনি মানি, হি ডিড নট টেক এনি এনি অ্যাডভান্টেজ, এই কথাগুলোতে আমরা দেখবো বাক্যে সবসময় কি ব্যবহৃত হবে? তাহলে এনি ব্যবহৃত হবে যখন নেগেটিভ থাকবে। তার মানে রুলস গ্রামারের, বাট আমরা ইন্টিগ্রেটেড পাচ্ছি কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটের মধ্যে এগুলো সব লুকায় আছে। ওকে, সো টেক্সট, টেক্সট পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের এবার অ্যান্সার দেখবো। জুমেও যারা আছো তারাও কিন্তু অ্যান্সার করতে পারবে, তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সার করতে পারবে। আর এর বাইরে ফেসবুকে যারা আছো, আমি তো ফেসবুকে তাদেরকে অ্যান্সার দেখার চেষ্টা করছি। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমটা গেল, উই হ্যাভ নট গিভেন এনি আপডেট। আসো, নাম্বার টু, 2 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লিবারেশন স্কাল্পচার, স্বাধীনতার স্তম্ভ বা মূর্তি, ভাস্কর্য রয়েছে আর্টস বিল্ডিং এর ড্যাশ। এখন তোমার আগে জানতে হবে যে ইনফরমেশনের সত্যতা কোথায়, পাশে, সামনে, পেছনে, নাকি কোন জায়গায়? প্রথম কথা হচ্ছে যে, আচ্ছা, তোমরা কেউ জুমে গুতাগুতি করবে না প্লিজ, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে তোমাকে ঘটনার সত্যতা জানতে হবে যদি এই ধরনের প্রশ্ন আসে। সত্য কথাটা হচ্ছে যে আর্টস বিল্ডিং এর সামনে। তোমরা যারা অপরাজয় বাংলাকে চেনো, অপরাজয় বাংলা হচ্ছে একটা ভাস্কর্য যেটা স্বাধীনতা যুদ্ধকে রিপ্রেজেন্ট করে, সেই সময়ের ঘটনাবলীকে। সেটা ঠিক আর্টস বিল্ডিং এর সামনে। এইবার অর্থগত দিক থেকে এট দ্য ব্যাক তাহলে আর থাকতেছে না, বিসাইডসও থাকতেছে, বিসাইডও থাকতেছে না, বিসাইড মানে পাশে। ঠিক আছে, বিসাইড এবং বিসাইডস নিয়ে আবার বিস্তারিত আলোচনা হয়, সেটা আলাদা, আজকের ক্লাসে সেটা ধরতেছি না। বিসাইড এবং বিসাইডস দুইটা আলাদা জিনিস, কানেক্টর হিসাবে বসে, প্রিপোজিশন হিসাবে বসে আলাদা। আমরা কোন এক ক্লাসে সেটা নিয়ে কথা বলবো। আজকের ব্যাপার হচ্ছে যখন তুমি প্রশ্ন পড়বে তখন এভাবে দেখার চেষ্টা করবা। আর এখন কথা হচ্ছে ইন ফ্রন্ট অফ নাকি বিফোর। আচ্ছা, বঙ্গবন্ধুর ভাষণে আমরা পড়ছিলাম আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, মুখোমুখি দাঁড়ানো অবস্থায়। ঠিক আছে, যে কথা বলার সময় আমরা স্ট্যান্ড বিফোর, একজন আরেকজনের সামনে দাঁড়াই। বাট যখন কোনো জিনিস স্থাপিত হয় তখন কিন্তু এটা সামনে থাকা ইন ফ্রন্ট অফ অর্থে ব্যবহৃত হয়। তো দেয়ার ইজ এ স্কাল্পচার ইন ফ্রন্ট অফ, না লিখি আর এখানেই দাগ দিই, ইন ফ্রন্ট অফ আর্টস বিল্ডিং অফ ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং এর ঠিক সামনে, প্রথম দুইটা গেটে ঠিক মাঝামাঝি হচ্ছে অপরাজয় বাংলা অবস্থিত। আমরা বলতাম এটা মেইন গেট, অপরাজয় বাংলার গেট, ডাকসু গেট, তিনটা গেট আছে, হ্যাঁ। ডাকসু বিখ্যাত হয়ে যাচ্ছে এখন। সো বাদ বাকিগুলো ইন ফ্রন্ট অফ, ভেরি গুড। মনীষা আক্তার ইন ফ্রন্ট অফ, মিসবাহ ইসলাম ইন ফ্রন্ট অফ। ওকে, 2 নাম্বার, ফাহমিদা ফিয়া 2 নাম্বার দিছে, অথচ কথা ছিল যে ফাহমিদা ফিয়া আজকে সব ভুল অ্যান্সার দিবে। ঠিক আছে,
ওকে, নাম্বার 3। আসো, তার মানে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতে পারে, তারপরে প্রোনাউন থেকে প্রশ্ন আসতে পারে, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসতে পারে। কোলরিডস পোয়েম দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার ইজ ড্যাশ। এনশিয়েন্ট ম্যারিনার, রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার কোত্থেকে আসছে? ডিরেক্ট টেক্সট থেকে প্রশ্ন। এগুলো হচ্ছে টেক্সট বেসড ইনফো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় খুব অহরহ করে। লিটারেচার ধরতে পারো তুমি, তুমি বলো না ভাই এটা লিটারেচার, ধরো লিটারেচার ধরে শান্তি পেলে তুমি পাও, বাট এইটা টেক্সট বই থেকেই তুমি পড়ছো। এখন তুমি ব্যাখ্যা খুঁজবা। লিরিক মানে হচ্ছে যখন ছন্দগুলাকে আমরা মিলাই, যে সুর, সুর না সরি, যে কথাগুলা যে কোনো ইয়ার, সেটাকে লিরিক বলি আমরা। সনেট আমরা জানি 14 লাইন একটা কবিতা, 14টা করে ছন্দ মানে পদ থাকে, এবং প্রত্যেকটা ইয়াতে বাংলায় আমরা জানি যে 14টা করে ওয়ার্ড, শব্দ, বর্ণ থাকে। ওটা আমরা জানি যে এটা এক ধরনের গাথা কবিতা, যখন কারো উদ্দেশ্যে কারো বীরত্ব কিংবা প্রশংসা কিংবা ডেডিকেটেড করে গাওয়া হয় সেটা। ব্যালাড শব্দটার অর্থ হচ্ছে মানে লম্বা করে গল্প আকারে কোনো কবি মানে কবিতা লিখে যায়, একটা ঘটনা বর্ণনা করা, বিস্তারিত বর্ণনা করা। এখন এনশিয়েন্ট মেরিনার, রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, এই কবিতা তোমার বইয়ে আছে। চলো, এই যে দেখো, এই যে তোমাদের স্যামুয়েল টেইলর কোলরিজ, যেটাকে আমরা এসটি কোলরিজ ডাকি, ঠিক আছে? এসটি, স্যামুয়েল ফর এস ফর স্যামুয়েল, টি ফর টেইলর। তার যে কবিতা, বিখ্যাত কবিতা, সেই কবিতাটা হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। তার মানে এক্স্যাক্টলি তোমার বই থেকে তুলে দিছে। ঘটনা হচ্ছে যে আমি না হয় কবিতা পড়লাম, কিন্তু আমার কি কবিতায় বলা আছে যে এখানে এটা কি ওড নাকি এটা বালাড নাকি কিছু লিরিক, কিছুই তো বলা নাই। কই পাবো তাইলে? একটু নিচে আসতে হবে। কোলরিজেস পোয়েম আ বালাড, এই যে দেখো সুন্দর করে এখানে ন্যারেট করে বলা আছে যে এই যে কবিতাটা, এবং কবিতার জনরা কোনটা, এটা কি ওর সনেট নাকি ব্যালাড, বলে দিচ্ছে যে এটা একটা ব্যালাড। ন্যারেটস, বর্ণনা করে, একটু আগে আমরা বললাম, তার মানে এখানে সংজ্ঞাও লুকায় আছে যে ব্যালাড কি জিনিস। সেটা হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম, সেটার নাম হচ্ছে একটা ন্যারেটিভ পয়েম, বর্ণনামূলক কবিতা। বাংলায় আমরা যেটা বলি যে বর্ণনামূলক কবিতা। রবীন্দ্রনাথ প্রচুর এরকম কবিতা লিখছেন, তোমরা পড়ছো ছোটবেলায়। ন্যারেটস হরফিং, যাই হোক, পরেরটা যা গেল গেল। তাহলে আমার প্রশ্ন উত্তর পাইছি কোথায়? আমি টেক্সটে পাইছি। সুন্দর করে আমি যে দাগা দিয়ে আসবো, যেটা আমার বইয়ে অ্যান্সার দেয়া আছে, লাজ। তার মানে ভাইয়া টেক্সট পড়তে হবে। 3টা প্রশ্ন এতে আসি আমরা, 3টার মধ্যে 2টাই টেক্সট থেকে আসছে। আমরা দিন শেষে গুনবো যে টেক্সট থেকে কয়টা আসছে, ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তোমাদের অ্যান্সার, হুম, জুমে যারা আছো, ওকে, যদি তোমরা কমেন্ট করতে চাও, ঠিক আছে, আমি প্রশ্ন ধরবো জুমের লোকজনকে একটু পরে। এনিওয়ে, চলো, 4 নাম্বার, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম। রিপোর্টেড ফর্ম করতে বলছে, তার মানে ন্যারেশন করতে বলছে আমাদেরকে। খুব ইজি। এইচএসসি তে তোমাদের এখন ভয়েস নাই, শর্ট সিলেবাসে, কিন্তু ন্যারেশন স্টিল আছে। শুধু ন্যারেশন না, প্যাসিভ ন্যারেশনও তোমরা পড়ো। তার মানে কোনোভাবেই ভয়েস এবং ন্যারেশন, যেটা ক্লাস 7-8 থেকে পড়তেছো, মিনিমাম মিনিমাম আরো নিচেও পড়তে পারো, যারা ইংলিশ মিডিয়ামে ছিল বা অন্য কোথাও ছিল, তারা মানে 5-এর পরেই ওদের ভয়েস শুরু হয়ে যায়। ঠিক আছে, অ্যাডভান্স থাকে, বা ক্যাডেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের হিসাব আলাদা। বাট নর্মালি অন্তত ভয়েস ন্যারেশন 7 বা 8 থেকে বাংলা মিডিয়ামে শুরু হয়ে যায়। তাহলে বলছে শি সেড টু মি, রুলস হচ্ছে ভার্ব টু, দ্রুত বলবা। কেউ একজন জুমে, জুমে যারা আছো একটু দ্রুত অ্যান্সার দিবা, এবং ফেসবুকেও যারা আছে একটু অ্যান্সার দিবা। আচ্ছা, তাহলে সেইড ভার্ব টু, আমরা জানি যদি ভার্ব টু হয় ন্যারেশনের ক্ষেত্রে, তাহলে ভেতরে টেন্সেরও পরিবর্তন হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব পরিবর্তন হবে। ঠিক আছে, তারপরে ভার্ব চেঞ্জ হবে, এবং পার্সন অলওয়েজ চেঞ্জ হবে। সো ভার্ব টু থাকলে ভার্ব এবং পার্সন, অর্থাৎ টেন্স এবং পার্সন দুইটাই চেঞ্জ হবে। আর যদি ভার্ব টু না থাকে তাহলে শুধুমাত্র পার্সন চেঞ্জ হবে, টেন্সে চেঞ্জ হবে না। তাহলে আসো, সেইড থাকলে, যেহেতু প্রশ্নবোধক আছে, আমাকে অবশ্যই আস্কড ব্যবহার করতে হবে। সেড এর পরিবর্তে যখন প্রশ্নবোধক থাকবে তখন আস্কড, যখন নির্দেশনা দিবে তখন গাইডেড, অথবা অর্ডার দিবে যখন উপদেশ, আদেশ দিবে তখন অর্ডার, নিষেধ করবে যখন তখন ফরবেড, অ্যাডভাইস দিবে যখন উপদেশ দিবে তখন অ্যাডভাইস। এই জিনিসগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ন্যারেশনে ব্যবহার করি। তাহলে আসো, টোল্ড দেয়া, সেইড দেয়া, দুইটাই আউট। ইলিমিনেশন প্রসেসে যাচ্ছি আমরা। ওকে, দুই জায়গায় আমরা আস্ক দেখতে পাচ্ছি, শি আস্ক, শি আস্কড, আচ্ছা হয়ে গেছে। ওয়াই যখন থাকে, যখন আমরা দেখি যে ডাব্লিউএস কোশ্চেনের বেলায় ন্যারেশনের ভিতরে 2 ধরনের ন্যারেশন ইন্টারোগেটিভ হয়। একটা হচ্ছে টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো সেগুলো সামনে আসে, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ব্যবহৃত হয়। তাহলে ডাব্লিউএস কোশ্চেনের বেলা আমরা দেখবো, শি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করছে, ওয়াই ডিডন্ট ইউ কাম মানডে, তুমি কেন মানডেতে আসো নাই? তাহলে নর্মালি আমি বলবো সে আমাকে জিজ্ঞেস করেছে কেন আমি সেদিন যাই নাই এই ব্যাপারে। তার মানে ডাব্লিউএস কোশ্চেন ডিরেক্ট বসে, যেটা আছে সেইটাই বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নট টু গো বসে গেছে, যেটা অনেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মতো। তার মানে এটাও হচ্ছে না। একমাত্র সঠিক বাক্যটা হচ্ছে সি নাম্বার।
ব্যাপারটা প্রসেস করতে আমি অনেক সময় নিছি, বাট তোমাদের এটা হয়ে যাওয়া উচিত মিলি সেকেন্ডের মধ্যে, মানে দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দেয়া। আচ্ছা, অর্ক বলছে এটা না হলে ঘুমায় যাবো। আচ্ছা, ভেরি গুড, সি নাম্বার, হ্যাঁ, নাম্বার 4C, তোমারটা হয়েছে, ভেরি গুড। ওকে। আচ্ছা, 4C লিখছো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 4C, গুড। ঠিক আছে, পরেরটা আসো। আচ্ছা, এইগুলা কি বইয়ে থাকে কিনা? অহরহ থাকে, মানে বই, আমরা বই তো পড়ি অ্যাকচুয়ালি ন্যারেশন স্টাইলে, তাই না? সো ওগুলো আমি আর বইয়ে যাচ্ছি না, ডিরেক্ট অর্থ নাও থাকতে পারে। নাম্বার 5, চলো। দ্য ওয়ার্ড ইমানসিপেশন আসছে কোন জায়গা থেকে? ভোক্যাবস থেকে প্রশ্ন আসছে। তুমি বললো ভাই আমি তো ভোক্যাবস পারি না। আচ্ছা, ইমানসিপেশন শব্দের অর্থ কি? অ্যাডভোকেট, এনগেজ, পোর্ট্রেট, ফ্রিডম অ্যান্ড লিবারেশন। প্রত্যেকটা ওয়ার্ড তোমার বইয়ে আছে। তুমি অ্যাডভোকেট কথাটা পাবা নেলসন ম্যান্ডেলাতে, যে নেলসন ম্যান্ডেলা অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি উনি কি কি করছেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। আচ্ছা, তুমি এনগেজ পাবা অ্যাডোলেসেন্সে, যে অ্যাডোলেসেন্সরা তাদের নিজেদেরকে এনগেজ করে বিভিন্ন বিভিন্ন জায়গায়। তুমি পোর্ট্রেট পাবা এডুকেশন অ্যান্ড লাইফ, এডুকেশন অ্যান্ড লাইফ এই অধ্যায়ে তুমি পোর্ট্রেট পাবা। তার মানে কোনো না কোনো ভাবে যখন তুমি টেক্সট পড়বা, হ্যাঁ, যখন তুমি টেক্সট পড়বা অ্যাডমিশনের জন্য, ইন্টারে যদি নাও পড়ে থাকো, আবারও বলতেছি, তাইলে যারা 26 ব্যাচ বা 27 ব্যাচে আছো, তোমাদের উচিত এখন থেকে টেক্সটে খুব গুরুত্ব দেয়া, খুব গুরুত্ব দেয়া। আচ্ছা, যখন তুমি টেক্সট পড়বা তখন টেক্সটের মধ্যে থেকে তোমাকে ভোক্যাবস পড়তে হবে। তুমি প্রত্যেকটা ইউনিটের এই অ্যাডলোসেন্স, এই নেলসন ম্যান্ডেলা, এই এডুকেশন ইউনিটে যে ভোক্যাবস গুলা জেনে যাবা। যে অ্যাডভোকেট শব্দের অর্থ কি ইমানসিপেশন, এনগেজ শব্দের অর্থ কি ইমানসিপেশন, পোর্ট্রেট শব্দের অর্থ কি ইমানসিপেশন? না। তাহলে ইমানসিপেশন শব্দের অর্থ কি? এই যে বঙ্গবন্ধুর ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমানসিপেশন, আবার ইমানসিপেশনের জন্য এই স্ট্রাগল, ঠিক আছে? সেই ইমানসিপেশন ওয়ার্ডটার পাশে আমরা পাশেই দেখতে পাচ্ছি যে ফ্রিডম লেখা, দুইটাই একই অর্থ প্রকাশ করে। তার মানে এক্স্যাক্টলি এই অর্থটাই লিবারেশন বা ফ্রিডম আমরা ব্যবহার করব এইখানে সঠিক উত্তর হিসেবে। জাস্ট টেক্সট যখন তুমি পড়বা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোক্যাবস সহ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের 80% to 90% ভোক্যাবস ডিরেক্ট টেক্সট থেকে আসে, বাদ বাকিটা আমাদের ব্যর্থতা যে আমরা ধরতে পারি না, স্টিল টেক্সট থেকেই আসে, ঠিক আছে? তাহলে নাম্বার 5B, ভেরি গুড মনীষা, রাকিব, মিসবাহ, তানভীর, ভেরি গুড। ওকে, ওকে, ভেরি গুড, চলো। তারপরে চলো, গেল এটা। আচ্ছা, আমরা তোমাদের, যারা তোমরা এইচএসসি ফাইনাল বা আলিম ফাইনাল দিয়ে এরপর অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমরা দুইটা কোর্স রেখেছি। একটা হচ্ছে আমাদের বি ইউনিট যে কোর্স, যারা আমাদের মূল কোর্স যেটা, যে বি ইউনিটের কোর্স যদি তোমরা অনলাইনে এনরোল করো, তাহলে তোমাদেরকে আমরা এই টেক্সট বেসড অন্যান্য যা যা আছে সবই পড়াবো ইনশাল্লাহ। সেটার গত বছরের যে সাফল্য আমাদের, আমরা কিন্তু মাশাল্লাহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই টপার পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে টপ 10-এ আমাদের রেজাল্ট ছিল। দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে আমাদের যারা একদম মানে প্রাইম টপার 1 থেকে 3-এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা টপার ছিল। যারা সেকেন্ড টাইমে প্রস্তুতি নিতে চাও এই বছর, তারা কিন্তু আমাদের রিস্টার্ট সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে পারো। যারা গত বছর পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারোনি, কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পারোনি, সেকেন্ড টাইম দিয়ে ভালো করা যায় কিনা এই ব্যাপারে আমি খুব খুব রিসেন্টলি ভিডিও টিডিও দেওয়ার চেষ্টা করব। এই পোস্টারটা তাদের জন্য, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে এক্স্যাক্টলি সেকেন্ড টাইমার হিসাবে গত বছর পরীক্ষা দিয়ে প্রথম, দ্বিতীয়, পঞ্চম, দশম, নবম, মানে টপ 10-এর মধ্যে বহুত লোক চান্স পেয়েছে। এবং গত বছর আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্ট চান্স পাওয়ার সংখ্যা মাসাল্লাহ মানে প্রায় 700+। এটা এটা আনবিলিভেবল যে সেকেন্ড টাইম থেকে এত স্টুডেন্ট চান্স পায় যদি সিরিয়াস থাকে। এবং যারা বিশেষ করে বিভাগ পরিবর্তন করতে চাও সায়েন্স থেকে বা কমার্স থেকে, তাদের জন্য সেকেন্ড টাইম বি ইউনিট একটা অসাধারণ সিদ্ধান্ত হতে পারে। এনিওয়ে, পরের যে প্রশ্নটা, আমরা 6 নাম্বার কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6, ড্যাশ। আচ্ছা, পাংচুয়েশনের ব্যবহার, পাংচুয়েশন তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো করে এইচএসসি তে পড়তেছো, এরপরে বই পড়বা, নাউন প্রোনাউন এগুলোর ব্যবহার পাবা, খেয়াল কর। এখানে পাংচুয়েশন বলছে বটে, বাট তোকে ক্লু দেওয়া আছে। মাই আন্ট লিভস ইন সিলেট ইজ এ ডক্টর। তিনটা ঘটনা, আমার আন্টি সিলেটে থাকে, সে একজন ডক্টর। তাহলে আমরা নিচে অপশনগুলোকে খুঁজবো যে কোথায় কোথায় কি বলা হচ্ছে। আমরা প্রোনাউনের মধ্যে অ্যান্টিসিডেন্টের ব্যবহার করছি, বা কাউকে মডিফাই করার ব্যবহার করছি, ঠিক আছে? যে প্রোনাউন বসে, রিলেটিভ প্রোনাউন বসে বাকি অংশটাকে অ্যাডজেটিভ বানায়, অ্যাডজেটিভ ক্লজ বানায়। আচ্ছা, তাহলে আমার আন্টি যে সিলেটে থাকে সে ডক্টর, তাহলে প্রথমটা, আহ প্রথমটাও ঠিক আছে, দ্বিতীয়টাও ঠিক আছে, তৃতীয়টা সবই ঠিক আছে। তাহলে খালি ভুলটা হচ্ছে কোথায়, মানে হু লিভস ইন সিলেট পুরোটাই ঠিক আছে। ভুলটা শুধুমাত্র যে যখন কমা দিচ্ছ
এই পুরো অংশটা তুমি যদি বাদ দিয়ে দাও, মাই আন্ট, খেয়াল করো, তুমি যদি বাদ দিয়ে দাও মাই আন্ট ইজ আ ডক্টর, দেখো তো হয়েছে কিনা, আমাকে একটু বলো যে আমি যদি এই অংশটা বাদ দিয়ে দেই, বাক্য হয় না? মাই আন্ট ইজ আ ডক্টর, বাক্য হয়ে গেছে তো। শুধু আন্টটিকে পরিচয় করায় দেওয়ার জন্য যে কোন আন্ট, মাই আন্ট, এই অংশটাকে আমি নিয়ে আসছি হু লিভস ইন সিলেট, জাস্ট পরিচয় করার জন্য। আন্টি কোন, কে, সে হচ্ছে যে সিলেটে থাকে, এটাকে পরিচয় করার জন্য নিয়ে আসছি। তাহলে এইটুকুকে আলাদা করে কমা দিতে হবে। তোমরা ইয়ার নিয়মে পড়ছো, যখন তোমরা পাংচুয়েশন পড়ছো তখন তোমরা পড়ছো দুই পাশেই কমা থাকতে হবে। তাহলে এইটার দুই পাশে কমা, আন্টের আগে কমা, আন্টের পরে কমা, ইজের আগে, মানে এই যে দুইটা যে ভার্ব, দুইটাতেই থাকতে হতো। এই পাশে নাই, এই পাশে ঠিকঠাক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আন্টে ঠিকঠাক আছে, কিন্তু ইজের পরে যে হয়েছে সেটা ঠিকঠাক নাই। এই পাশেও আন্টে ঠিকঠাক আছে, এই পাশে আবার কমা নাই, মানে আগের বার এই পাশে কমা ছিল না, এইবার এই পাশে কমা নাই। একমাত্র বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে মাই আন্ট জিনি ইজ এ ডক্টর হু লিভস ইন সিলেট, যে সিলেটে বসবাস করে। ওকে, বাক্যটা যদি এরকম হইতো যে মাই আন্ট ইজ আ ডক্টর, তাইলে আর কমা থাকতো না, এই পাশে হু দিয়ে বাক্য বসে যেত হু লিভস ইন সিলেট, তাহলে ঠিকঠাক বুঝতা তোমরা। বাট যেহেতু আমি সামনে নিয়ে আসছি, মডিফাই করছি, ডেফিনেটলি আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, একটা গুড কমা ব্যবহার করতে হবে দুই পাশে দুইটা। নাম্বার 7, ড্যাশ ইন দ্য সেন্টেন্স দ্য রেস্কিউয়ার স্ন্যাচ দ্য চিলড্রেন ফ্রম আ পারফেক্ট স্টর্ম। পারফেক্ট স্টর্ম শব্দ অর্থ কি? এটা একটা ইডিয়মস, প্রত্যেক বছর ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসে। এইগুলোর জন্য আমাদেরকে একটু পড়তে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্লাস সম্ভাব্য যেগুলো আসে। আর আমরা আমাদের বি ইউনিটের ব্যাচে বা রেজিস্টার্ড ব্যাচে আমরা সবসময় যেটা করি যে প্রত্যেকদিন ডেইলি অ্যাক্টিভিটিস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে প্রতিদিন অল্প অল্প করে অল্প অল্প করে পড়ে তোমরা খুব সহজে তোমাদের যে প্রস্তুতি ভোকেবস এর জন্য বলো কিংবা ইডিয়মস এন্ড ফ্রেজের জন্য বলো, মেমোরাইজিং পার্ট মূলত যে প্রস্তুতি, সেটা খুব সহজে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে পারফেক্ট স্টর্ম মানে হচ্ছে খুব বাজে অবস্থা, খুবই খারাপ সিচুয়েশন। তাহলে আসো নিচে, গ্রেট চ্যালেঞ্জ হচ্ছে না, গ্রেভ ইলনেস হচ্ছে না, গাস্টি উইন্ড হচ্ছে না, মানে স্টর্ম দেখলেই যে উইন্ড নিয়ে কথা বলতেছে এরকম কিছু না। কঠিন অবস্থা, খারাপ অবস্থা কি? দ্য ওয়ার্স সিচুয়েশন। নর্মালি এই জায়গা থেকে কমন পড়ে যাবে। তুমি যদি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ো তাইলে তুমি দেখবা যে মানে 70% কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমার তৈরি হবে, অন্তত অপশন গুলাকে তুমি চিনবা। ওকে, আসো তারপরে নাম্বার 8, দ্য poet উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয় টু ড্যাশ। উইলিয়াম ব্লেক কম্পেয়ার করেছেন স্কুল বয়কে। এই প্রশ্ন কোন বইয়ে পাবা তুমি? টেক্সট ছাড়া আর কোথাও তুমি এটাকে পাবা না। তুমি যতই নিয়ম পড়ে যাও, যতই যা মুখস্থ করে যাও, যাই গিলার চেষ্টা করো, এক্সেপ্ট ফর টেক্সট বুক, তুমি কোথাও এটা পাবা না। টেক্সট বুকে এসে লেখক বলছেন যে এই যে বার্ড, যে এটা কেজের মধ্যে যদি তারা আটকায় রাখা হয়, তার যে অবস্থাটা হয় একই অবস্থা হয় ওই ছেলেটার, যার কথা মানে ইয়ার হওয়ার কথা ছিল কিন্তু তারে আমরা আটকায় রাখছি। ঠিক আছে, তাহলে উনি পাখির মানে খাঁচাবদ্ধ পাখির সাথে তুলনা করেছেন স্কুল বয়কে, যে পাখির যেরকম আমরা যদি খাঁচার মধ্যে আটকায় রাখি তার যে অবস্থাটা হয়, তেমনি একটা বাচ্চার স্কুলের মধ্যে ভরে তাদেরকে খালি পড়ো 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 করতে দিলে সে উড়ে বেড়াতে পারে না, গান গাইতে পারে না, সেই অবস্থাটা হয়। তাহলে প্রিজনার হচ্ছে না, স্কলার হচ্ছে না, ওয়ারিয়র হচ্ছে না, একমাত্র কেজড বার্ড, খাঁচাবদ্ধ খাঁচায় আটকানো পাখির সাথে তিনি বাচ্চাদেরকে তুলনা করেছেন। ভেরি গুড মনীষা, মিসবা। আচ্ছা, এখানে কি অ্যান্সার করছো? আলামিন, আরমান, সরি, হ্যাঁ, আরমান খান, 6B। ওকে, ভেরি গুড। তাহলে নাম্বার 8 হচ্ছে সি। তাহলে এটাও টেক্সট থেকে আসছে, দেখলাম আমরা। আচ্ছা, নাম্বার 9, অরফিউস। অরফিউস যেহেতু 2019, কোভিড তখনও স্ট্রাইক করছে করছে, বাট ফুল সিলেবাস ছিল, সারা বই থেকে প্রশ্ন আসতো। তোমরা এটার সাথে পরিচিত নাও হইতে পারো, বাট এইটাও ইন্টারেস্টিংলি ডিরেক্ট টেক্সট থেকে আসছে, এবং এইটাকে আমরা বলি টেক্সট বেসড ইনফো। এই ধরনের প্রশ্নকে, যেটা এখন বিইউপি মানে একদম চোখ বন্ধ করে FA এ 40টা প্রশ্নের মধ্যে 27-28টা প্রশ্ন, 75% কোশ্চেন, 80% কোশ্চেন বিইউপি টেক্সট বেসড ইনফো করে থাকে। খেয়াল করো, তার ফিউচার বাবা মাকে তুমি কোন গ্রামার মুখস্থ করে এটা মনে রাখতে পারো? মানে গ্রামারের কোন নিয়ম দিয়ে মিলাবা যে এখানে ও আছে, তার মানে ও যেটা অ্যান্সার সেটা হবে? তাহলে তো এস আছে, এইখানেও এস আছে, এইখানেও এস আছে, এটা মিলবে। তাহলে তো এইখানে ও আর এইখানে এস দুইটা মিলে তাহলে এটা অ্যান্সার হয়ে যাইতে পারে মনে হয়। কিছু করার দরকার নেই, তুমি জাস্ট টেক্সটটা ভালো করে পড়বা। এই যে এখানে সুন্দর করে বলা আছে, অরফিউস ওয়াজ দ্য সন অফ অ্যাপোলো অ্যান্ড মিউস ক্যালিওপ।
ক্যালিওপ এবং অ্যাপোলোর সন্তান ছিল হচ্ছে অরফিউস। মানে মিথস অ্যান্ড তোমাদের নাম্বার ইউনিট 13 যেটা, আমি জানি না তোমাদের বইয়ে কোনটা, ইউনিট 13 মিথস অ্যান্ড লেজেন্ডস যেটা আছে সেটা, হ্যাঁ, মিথস অ্যান্ড লেজেন্ডস, ওইখানে আমরা দেখবো যে এটা বলা আছে যে অরফিউজের নাম বলা আছে, যার বাবা মা হচ্ছে মিউস ক্যালিওপ এবং অ্যাপোলো, এই দুইটা। তাহলে তোমাকে কি পড়তে হবে? টেক্সট অ্যান্ড টেক্সট অনলি। ঠিক আছে, তাহলে নাম্বার 9 হচ্ছে এ। ভেরি গুড মনীষা, ভেরি গুড। ফুল সিলেবাস পড়তে হবে কিনা একজন জিজ্ঞেস করছো, দেখো তোমাকে ইংরেজি বই পড়তে হবে, শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস বুঝি না, ঠিক আছে? তোমাকে ইংরেজি বই পড়তে হবে। ইভেন এটাও জিজ্ঞেস করবে না যে ভাইয়া বঙ্গবন্ধুর শেখ কামাল থেকে কি প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞানে না আসতে পারে, কিন্তু ইংরেজিতে কেন আসবে না? ইংরেজিতে তো মানে ইংলিশ গ্রামারের ব্যবহার আসবে একটা বাক্য থেকে, তাহলে তুমি কেন সেটা পড়বা না? মানে সরকার চেঞ্জ হয়েছে বলেই কি বঙ্গবন্ধু শেখ কামাল বাদ দিয়ে দিবে? ডেফিনেটলি না। ওইখানে কোনো না কোনো একটা রুলস এর আছে, এই যে মাত্র আমরা দেখতে পেলাম, সেখান থেকে আসতে পারে। ডিরেক্ট হয়তো ইনফো আসবে না, কিন্তু কোনো না কোনো ভাবে দেখবে যে গ্রামার আসবে। তো পুরোটাই তোমাকে পড়তে হবে। নাম্বার 10, an elected member can take decision। আচ্ছা, এইখানে আমরা দেখবো যে মেম্বার কথাটা হচ্ছে নাউন, তার আগে মেম্বারকে মডিফাই করা হচ্ছে। কেমন মেম্বার? যাকে নির্বাচিত করা হয়েছে, তাহলে সেটা কি হিসাবে বসবে? অ্যাডজেটিভ হিসাবে বসবে। গুড। 10 নাম্বার ডি। জুমে অ্যান্সার দিছো, ফেসবুকে অ্যান্সার দাও। আচ্ছা, এই ধরনের ব্যবহারগুলো আমরা পাবো কোথায়? এটা না হয় কি আমাকে গ্রামার ক্লাস করতে হবে? না, তুমি টেক্সটই পড়বা, খুব ভালো করে টেক্সট পড়বা, তাইলে তুমি দেখবা যে কোনো না কোনো ভাবে তুমি মিলাই ফেলতে পারবা। এই যে দেখো, এটা যদি অর্থও আসতো, কই গেল টেরেস্কোভা? আচ্ছা, এই যে তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছিল, তাহলে সিলেক্ট শব্দটা মানেই হচ্ছে ইলেক্টেড, একই কাছাকাছি অর্থ, নির্বাচিত হওয়া বা নির্বাচন করা কারণে। তাহলে এই যে সিলেক্টেড কথাটা কিন্তু আমরা বি ভার্বের পরে দেখতে পাচ্ছি যে এটাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা ক্লাসে তোমাকে তখন পড়াবো সিলেক্টেড মানে ইলেক্টেড অ্যাডজেক্ট, হ্যাঁ, এই ধরনের আমরা তোমাদেরকে ব্যবহার পড়াবো, বা অহরহ রুলস পাবা যখন ক্লাসে আমরা দেখবো যে মানে এই যে লঞ্চ প্যাড, ঠিক আছে, স্পেস শাটল, কোন ধরনের শাটল? স্পেস শাটল। এই শাটলটা হচ্ছে, স্পেস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কারণ শাটল হচ্ছে এখানে নাউন। স্পেস সুইট, ঠিক আছে, যদি আলাদা আলাদা করে দাও, সুইটস নাউন, তার আগে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভুরি ভুরি উদাহরণ পাবা, ঠিক আছে। সাকসেসফুল লঞ্চ, লঞ্চ মানে হচ্ছে এখানে নাউন, তার আগে যেটা পাবা সেটা অ্যাডজেক্টিভ। সো তুমি যত বেশি বই পড়বা, তত সম্ভাবনা বাড়বে যে তুমি এই ধরনের নিয়মগুলোকে বুঝতে পারবা। নাহলে তুমি একটা মুখস্থ করছো, অ্যান ইলেক্টেড মেম্বার, অ্যান ইলেক্টেড মেম্বার, ওই জায়গায় শুধু সিলেক্টেড চেয়ারম্যান দিলেই তুমি কাইতে যাবা যে সিলেক্টেড তো পড়ি নাই। তার মানে তোমাকে বেশি করে টেক্সট পড়তে হবে, টেক্সট পড়তে হবে, টেক্সট পড়তে হবে। আসো, তাহলে এটাও আসছে, আমরা ধরে নিলাম টেক্সটের এই নিয়মের ব্যবহারগুলো আমরা পাবো। ওকে, আমাদের, তোমরা যারা আমাদের ব্যাচগুলোতে ভর্তি হবে তাদের জন্য ডাইজেস্ট রয়েছে। কেন ডাইজেস্টের কথাটা আমি বলছি, যে এই প্রশ্নগুলো আমরা ডাইজেস্টের প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা করে সুন্দর করে গুছায় গুছায় তোমাদেরকে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে আহ, মানে ঠিক কোন জায়গা থেকে তোমার প্র্যাকটিস করা উচিত, টেক্সটকে কিভাবে আমরা প্র্যাকটিসের আন্ডারে আনবো। বাজারে গতানুগতিক যে বইগুলো আছে সেই বইগুলো থেকে আসলে প্রশ্ন কমন পড়ার চান্স আস্তে আস্তে কমে যাচ্ছে দিন দিন। So আমরা তোমাদের জন্য যেটা করছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নকে অ্যানালাইসিস করে সেই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দেয়ার। সো ডাইজেস্ট সহ যদি তোমরা ভর্তি হও, যারা ভর্তি হবা তাদের জন্য তোমরা এই প্র্যাকটিস করার জন্য খুব ইজিলি তোমরা নিতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে গত কয়েক বছর ডাইজেস্টের বাইরে কোনোদিনই মানে কোনো প্রশ্নই আসে না। আমাদের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে পারা, চাইলে তোমরা ওপেন চ্যালেঞ্জ যে হ্যাঁ ডাইজেস্টের বাইরে নাকি কোনো প্রশ্ন আসে না। নট নেসেসারিলি যে ডাইজেস্টের প্রশ্ন হুবহু আসতেছে, বাট প্র্যাকটিস করে যাওয়ার পর খুব ইজিলি তাদের মানে মাথায় রয়ে যাচ্ছে যে এই প্রশ্নটার প্যাটার্নটা এরকম। সো কোনোভাবেই তোমাকে হাজার হাজার প্রশ্ন প্র্যাকটিস করা দরকার নাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। তুমি ব্রিটেনের রাজদরবারে যেয়ে বসবা না ইংরেজি শিখে এই কোর্সের মাধ্যমে, তুমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পার করবা, ট্যাকেল দিবা। তার মানে তোমাকে শুধু ওইটুকুই পড়তে হবে, ব্রিটেন রাজ পরিবারের সাথে কথা বলার ইংরেজি তোমার শেখার দরকার নাই। আচ্ছা, নাম্বার 11, আসো। নাম্বার 11, শুভ এট 4 পিসেস অফ হিলশা ফিশ এট ডিনার, প্যাসিভ ফর্ম। ভয়েস থেকে প্রশ্ন আসে রেগুলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভয়েস থেকে ন্যারেশন থেকে প্রশ্ন আসতেই থাকে রেগুলার। আমরা দেখবো যে এইখানে যে 4 পিসেস অফ হিলশা ফিশ সে খেয়েছে, ভার্ব টু আছে, চেঞ্জ হয়ে যাবে, এখানে চেঞ্জ হবে, 4 পিসেস অফ হিলশা ফিশ সামনে আসবে, ঠিক আছে। আর শুভ যে সে সাবজেক্ট, সে চলে যাবে সবার পরে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, ওকে, এবার আসো। তাহলে ভার্ব টু থাকলে কি বসে আমরা জানি, ওয়াজ বা ওয়ার। তাহলে আমরা এইটাকে ফোকাস করে আগাই, অপশন গুলাতে আসো।
তাহলে এখানে ফোর পিসের অ্যাডিনার ওয়ার, ওয়ার আছে ঠিক আছে, বাট তারপরে তো অবশ্যই ভার্বটা টু হবে, মানে ভার্বটা থ্রি হবে প্যাসিভে, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব টু, তাহলে আউট। অ্যাট ডিনার ফোর পিসের অ্যাট, এইখানে আমরা ভার্ব টু দেখতে পাচ্ছি, তাহলে এইটাও ভুল। আচ্ছা, 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার ইটেন, আচ্ছা, বাই শুভ। সরি, 3 নম্বরে দেখতে ফোর পিসেস অফ লিডারশিপ, ওয়ার আছে, ইটিং ভার্ব ওয়ান আইএনজি আছে, কখনোই ভার্ব ওয়ান আইএনজি প্যাসিভে বসে না। ওয়ারের পরে অ্যাক্টিভে আমরা দেখি যে ভার্ব ওয়ান আইএনজি বসে, বাট প্যাসিভে না, তার মানে এটাও ভুল। একমাত্র এই যে ভার্ব থ্রি, এই যে ওয়ার প্লাস ভার্ব থ্রি বসার কথা, যেটা বসার কথা সেটা এখানে বসে গেছে। শুভ, মানে ফোর পিস অফ হিল সার্ভিস আগে চলে আসছে, এটা এখন সাবজেক্ট, শুভ হয়ে গেছে অবজেক্ট, উল্টে গেছে খেলা, তার মানে ঠিক আছে আর কি। ওকে, 11 টি হবে, ভেরি গুড। আচ্ছা, বই কি খালি বই কি হাতে দিবেন পিডিএফ? না, বই হার্ড কপি দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদের হার্ড কপি বই দেওয়া হবে। তোমরা যারা ডাইজেস্ট নিবা তারা হার্ড কপি বই পাবা। ক্লিয়ার? চলো তারপর নাম্বার 12। আচ্ছা, এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং। আচ্ছা, ইন্টারোগেটিভ ফর্ম, চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে, চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে, এইগুলো তোমরা চেঞ্জিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে, তোমরা তোমাদের এইচএসসি সিলেবাসে সব কভার করছো, ক্লাস 7 থেকে শুরু করছো ভাই, ট্রাস্ট মি। তোমরা ক্লাস 7 বা 8 থেকে, সরি, 7 বা 8 থেকে শুরু করছে এগুলো পড়া। সো এখন জাস্ট ইমপ্লিমেন্টেশনের টাইম, মাথা নষ্ট করার কিছু নাই। আচ্ছা, এভরিওয়ান হেটস, সবাই হেট করলে কে হেট, মানে কে পছন্দ করে না, ঠিক আছে? আচ্ছা, সবাই হেট করলে কে পছন্দ করে, নাকি এমন কেউ আছে যে পছন্দ করে না, এই ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে যখনই আমাকে ইন্টারোগেটিভ ফর্ম দিতে হবে, তার মানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ডু এনিওয়ান লাইক, এনিওয়ানের সাথে আমরা দেখবো যে ডাজ বসে, সো এটা ভুল। ইজ দ্যার এনিওয়ান, ঠিক আছে। হু ক্যান হেট, এটা যদি হু লাইকস হইতো তাইলেও বাক্য ঠিক আছে, হু দিয়ে তারপর অপোজিট বসবে, হেইটের অপোজিট হচ্ছে লাইক, তাহলে এটা দিলেও হয়ে যাইতো। আচ্ছা, তার মানে ভুল, এখানে হেট বসবে না। হু ডাজ একসেপ্ট, দরকার নাই, হু এর পরে এখানে আমরা দেখবো যে অ্যাকসেপ্ট না হয়ে লাইক হওয়ার কথা ছিল, কারণ পরেরটা আমরা দেখতে পাচ্ছি ডাজ এনিওয়ান, ডু হয় না, ডাজ হয়, এনিওয়ান, ডাজ এর পরে ভার্বের সাথে এসবিএস বসে না, কারণ হচ্ছে অলরেডি ভার্বের সাথে লাইকের সাথে যে এসবিএসটা বসার কথা ছিল সেটা ডু বা ডাজের সাথে, ডু এর সাথে বসে গেছে। এসিড ট্রেইং যেটা আছে সেটা শেষে কম আমরা ইয়াও দেখতে পাচ্ছি, তার মানে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বুঝছো? 12 ডি, ভেরি গুড। নাম্বার 13, 13-এ দেখো, নাম্বার 13 আমরা দেখবো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অরিজিনাল। ভোক্যাবস থেকে আরো একটা প্রশ্ন পাচ্ছি, একটু আগে আমরা একটা ভোক্যাবস পাইছিলাম যেটা টেক্সট থেকে আসছিল। লেটস চেক, আমি বলছি যে 80% ভোক্যাবস টেক্সট থেকে আসে, এটা টেক্সট থেকে আসছে কিনা। ওকে, দেখো, অর্থগুলো আগে দেখি আমরা, মানে অপশন কি অরিজিনাল শব্দের অর্থ কি কি দিছে তোমাকে, একটা হচ্ছে অ্যামিউজিং, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, অ্যাকামুলেট, ট্রু। আচ্ছা, অ্যাকামুলেট শব্দটা তুমি পাবা, এটা হচ্ছে হাওরের যে গল্পটা আছে, হাকালুকি হাওর, এখানে অ্যাকাউমুলেট শব্দটা আছে, ঠিক আছে? তোমাদের শর্ট সিলেবাসে নাই যদিও, এখানে পাবা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা পড়ছো, ঠিক আছে, সেখানে পাবা। আর অ্যামিউজিং শব্দটা ডিরেক্ট না পাইলেও তুমি অ্যামিউজিং এর কাছাকাছি বা লুক্রেটিভ, তারপর হচ্ছে ওজ, এগুলা পাবা। আচ্ছা, ট্রু, অরিজিনাল মানে ট্রু সেটা আমরা বুঝতেছি, বাট অরিজিনাল ওয়ার্ডটা বইয়ে আছে কিনা সেটাকে দেখো। তোমরা যদি তোমাদের বইয়ের এই যে মিথস এন্ড ইয়ার 199 নম্বর পেজে, যাদের পুরনো বই, মানে আমার আমার কাছে যে বইয়ের ভার্সনটা আছে, যদি ভার্সন ঠিকঠাক না থাকে মিথস এন্ড লিটারেচারে যাও, সেখানে টাস্ক জিতে দেখবা যে কম্পেয়ার দ্য অরিজিনাল পয়েম, এই যে অরিজিনাল কথাটা এখানে পয়েমকে মডিফাই করছে, পয়েমটা নাউন, তাহলে অরিজিনালটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, সেটা আরেকটা প্রশ্ন। তাহলে অরিজিনাল যে পয়েমটা, বা এখানে আরো আছে যে অরিজিনাল টোন কোথায় যেন ছিল যে আহ এই যে অরিজিনাল পয়েম, আরো কয়েক জায়গায় আছে, আরেকটা জায়গা ছিল যেটা আমি তুলতে ভুলে গেছি, ওইখানে খুব সুন্দর করে ট্রু অর্থটা, মানে আগের যেটা সত্য বা একদম নিগুড় যেটা, মানে অন্য অন্য জিনিসের সাথে অরিজিনালের সাথে মানে ফেক যেটা, সেটা যে পার্থক্য করা যায়, সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে সি নাম্বার বসবে। আবারও তাহলে টেক্সট থেকেই প্রশ্ন আসলো, আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ফোকাস মানে টেক্সট, সেটা হয় কিনা, আমরা কিন্তু দেখলাম যে টেক্সট থেকেই প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে ডায়াসপোরা, এই শব্দটাও, এটা তোমাদের বইয়ে নাই, তার আগে যে বইয়ে ছিল, অর্থাৎ ওরা যেই সেশনে পড়ছে সেই বইটাতে এটা টেক্সটের ডিরেক্ট টেক্সট ছিল, সিলেটের মানুষজন
যে ইউকেতে যে থাকছে সেইটার একটা গল্প ছিল। তাহলে মাইগ্রেশন করে যাওয়া এইটাই বোঝায় হচ্ছে ব্যাস, ঠিক আছে। ডায়াসপোরা, তাহলে কনসেন্ট্রেশন মানে মনোযোগ দেয়া, অ্যাপারেন্স এন্ট্রেন্স মানে অংশগ্রহণ করা, ঢোকা, অ্যাপারেন্স মানে হচ্ছে উপস্থিত হওয়া, এই অর্থে ব্যবহৃত হয়। তার মানে ডায়াসপোরাটা শুধু মাইগ্রেশন যারা করে, এক দেশ থেকে আরেক দেশে যারা যায় তারাই হচ্ছে ডায়াসপোরা। এই একদম হুবহু গল্পের মধ্যে উল্লেখ ছিল। আচ্ছা ভাইয়া, 24-25-এর সেশনের প্রশ্ন এইভাবে ব্যাখ্যা করে দিবেন। প্রত্যেকটা সেশনের প্রশ্ন এইভাবে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে। আপনাদের ইংরেজি জন্য কি আপনাদের ক্লাসের ডাইজেস্ট এনাফ? তুমি গ্রুপে পোস্ট দেখবা যে তোমার সিনিয়ররা কি বলে, মানে যারা এই বছর পরীক্ষা দিয়েছে তাদের মতামত আমরা ডেইলি নিচ্ছি, যে ডাইজেস্ট এনাফ ছিল কিনা, ক্লাস এনাফ ছিল কিনা, তাদের কাছ থেকে শুনবা যারা চান্স পাইছে। আমি তো মিথ্যাও বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ এনাফ এনাফ এনাফ। আমি তো তোমার ডাইকা নিয়ে এসে যে আমার বই পড়লেই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এই চাপা মারতেও পারি আমি চাইলে। কিন্তু তুমি দেখবা যে আগের বছর যারা সিনিয়র, যারা কোর্স করেছে, যারা বিশ্ববিদ্যালয়ে এখন আছে, প্রত্যেক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে চান্স পাওয়া, আইন, অর্থনীতি, ইংরেজি, অন্যান্য বিশ্ব ডিপার্টমেন্টে চান্স পাওয়া শিক্ষার্থীদের, তোমাদের সিনিয়র যারা তাদের সাক্ষাৎকার যা আছে, তাদের তাদের কাছ থেকে অরিজিনাল স্টোরিটা শুনবা, আমাদের কাছ থেকে না। এর থেকে কোনো টিচারকে বিলিভ করবা না, তাদের স্টুডেন্টদেরকে বিলিভ করবা। আমি মিথ্যা বলতে পারি, আমার স্টুডেন্ট মিথ্যা বলতে পারে না, ঠিক আছে। ওকে, তাইলে কাকে যেন বললাম, হৃদয়কে। আচ্ছা, প্রত্যেকটা সেশনের প্রশ্নই বিশ্লেষণ হবে। এটা 19-20 যাচ্ছে, 20-21, 21-22, 22-23, 23-24, 24-25, এই 6টা বছরের প্রশ্ন আমরা করব। ওকে, এটা ছিল 14। লাস্ট বাট নট দ্য লিস্ট, আগান। পিপল লাউড ম্যান্ডেলা, এই প্রশ্ন এখন খুব পরিচিত, আমরা এখন প্রচুর পড়ি এটা। নেলসন ম্যান্ডেলার গল্পের যেও আমরা এটা পড়ি, যে ম্যান্ডেলাকে তারা প্রশংসা করতো। এই ইয়ার প্রেজেন্ট ফর্ম জিজ্ঞেস করছে, তার না লাউডেড এর প্রেজেন্ট ফর্ম কি সেটা জিজ্ঞেস করছে। এখন তুমি যদি টেক্সটে এটা না পড়ো, 1,000 ভোকেবস মুখস্থ করবা, 1,000 ভোকেবস মুখস্থ করবা, করে বসে থাকবা, কিছুই চান্স পাবা না। 3টা ভোকেবস আসছে এই ইউনিভার্সিটিতে, 2019 সালে 3টা ভোকেবস আসছে। ভোকেবস আসছে 3টা, 3টাই টেক্সট থেকে আসছে। এখন বলো যে তোমার যেই ফ্রেন্ড 1,000 ভোকেবস মুখস্থ করতেছে সে স্মার্ট, নাকি যে টেক্সটের ভোকেবস মুখস্থ করতেছে সে স্মার্ট? চান্স কে পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ও পাবে না তুমি পাবা, মানে কোনো না কোনো ভাবে। তার মানে তোমাকে অবশ্যই টেক্সট পড়তে হবে। আসো, এই যে এখানে লাউডেড দেখতে পাচ্ছি না, এইটা হচ্ছে ভার্ব টু। এটার ভার্ব ওয়ানটা হচ্ছে জাস্ট ডেটটা বাদ দিয়ে দিলে যা থাকে, লাউড, ঠিক আছে। এটা হচ্ছে verb, প্রশংসা করা। ওকে, সো এই পর্যন্তই ছিল। তোমরা যারা এইচএসসি ব্যাচে আসো, মানে 26 ব্যাচের জন্য আমাদের ইংরেজির ফার্স্ট পেপারকে আমরা কিভাবে পড়ি সেটা দেখানোর চেষ্টা করলাম। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা কোর্স আলাদা করে আছে, সেগুলোতে তোমরা চাইলে এনরোল হতে পারো। bdsoi.com এ যাবা তোমরা, bdsoi.com, এইখানে তোমরা বিস্তারিত পেয়ে যাবা। সো আমরা এখন পর্যন্ত যা যা দেখলাম, ভোকেবস থেকে 3টা প্রশ্ন আসছে, সবগুলাই টেক্সট থেকে আসছে। তার বাইরে আমরা দেখবো ভয়েস থেকে প্রশ্ন আসছে, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসছে, সেটাও টেক্সট। আমরা বুঝাইলাম যে কিভাবে টেক্সট থেকে এই প্রশ্নগুলো ধরতে হয়। হ্যাঁ, মিক্সার লিচার থেকে ডিরেক্ট টেক্সট বেসড ইনফো, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে টেক্সট বেসড ইনফো থেকে প্রশ্ন আসা, সেটাও আসছে আমরা দেখলাম। কবিতা থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের মানে রেগুলার ব্যাচে, যেটা রেজিস্টার্ড ব্যাচ 24, অর্থাৎ তোমরা যারা 24 ব্যাচে ছিলে এখন সেকেন্ড টাইম দিচ্ছ তাদের জন্য যেই ব্যাচ, অথবা আমাদের বি ইউনিটের যে ব্যাচ, যেটা থেকে এই প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টপার পাচ্ছি, আল্লাহর অশেষ শুক্রিয়া, সেই ব্যাচেও তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। যেটা ক্লাস শুরু হচ্ছে কিন্তু 22 তারিখ থেকে, অর্থাৎ এই ফ্রি ট্রাই অ্যাডমিশন শেষ হয়ে যাবে যেদিন, তার আগ পর্যন্ত হচ্ছে এই ক্লাসগুলো চলতে থাকবে। সো এই যে 2019-20-এর প্রশ্নগুলো আমরা সমাধান করলাম আমাদের এই ফ্রি অ্যাডমিশন কোর্সে, এটাকে আমরা ট্রাই অ্যাডমিশন নাম দিচ্ছি, সেই কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যে আবার নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে, তার আগ পর্যন্ত জুমে যারা ছিল তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কিছু বুঝো নাই এমন কিছু আছে কিনা, বা কিছু প্রশ্ন করতে চাও কিনা, জুমের কেউ, জুমে যারা আছো তোমরা প্রশ্ন করতে চাও কিনা, যে আমরা বুঝছো কিনা ক্লাস সেটা বলো। আইনুল আরেফিন সিয়াম, সিয়াম, ও সিয়াম তো আসসালামু আমাদের আলাইকুম। ব্যাচেই আছো। তুমি তো আমাদের ব্যাচেই আছো, থাক তোমার, তুমি মানে তোমার টাকাও দিতে পারি, তোমার 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 কাছ থেকে শুনবো না। আচ্ছা, আরমান অনেকবার অ্যান্সার দিছো ক্লাসে। আরমান, তুমি কি আমাদের ব্যাচে ছিলা? আরমান আনমিউট করো, তোমাকে আনমিউট করার অপশন দিছে। আরমান, আরমান খান, আরমান শুনতে পাচ্ছো আমাকে? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমাদের ব্যাচে ছিলে, নাকি হ্যাঁ, আজকে প্রথম আমাদের সাথে যুক্ত হলা? জি না, আমি আপনাদের ব্যাচে নেই, কিন্তু আজকেই প্রথম।
আচ্ছা। আমি কি মনে হলো? তুমি তো অনেকগুলো অ্যান্সার দিলা, দেখলাম আসলে ঠিকঠাক আছে। যে এখন এইভাবে প্রস্তুতি নেওয়া উচিত মনে করো কিনা, নাকি অন্য কোনো টেকনিক আছে আমাদের সাথে শেয়ার করবা? জি, আমি আপনাদের কোর্স নেওয়ার আমার ইচ্ছা আছে। আচ্ছা। এখন আমি আহ, চাচ্ছিলাম যে বাইরে গিয়ে বাড়ির বাইরে থেকে যে অ্যাডমিশন জার্নিটা জি। কমপ্লিট করার জন্য, কিন্তু আপনাদের সাথে আমার মনে করেন যে চলার একটা ইয়ে আছে ছিল। এখন ওকে, না আমার কথা হচ্ছে যে তুমি তুমি তোমার ডিসিশন নিবা, সেটা দ্যাটস ওকে। বাট কিভাবে পড়তে হয় সেটা বুঝতেছো কিনা, যে এখন থেকে প্রশ্নগুলাকে কিভাবে দেখবা? জাস্ট 15টা প্রশ্ন আমরা সলভ করলাম, কিভাবে প্রশ্নগুলাকে দেখবা সেটা বুঝছো কিনা? যে জি জি প্রশ্নের জি দিকে এখন কিভাবে তাকাবা, কিভাবে অ্যানালাইসিস করবা। তার মানে তুমি যদি টেক্সট পড়ো অনেক কিছু কমন পড়ে যাচ্ছে, যদি টু বি পজিশন পড়ো কমন পড়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসছে, ডিরেক্ট এক্সপেক্ট ইনফো আসছে। আমরা আরো 5টা বছরের প্রশ্ন সমাধান করবো, প্রত্যেকটা ক্লাসে আমরা দেখার চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি জি। ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। পড়াশোনা শুরু করো, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। অ্যাডমিশনের প্রিপারেশন নাও, আর ট্রাই অ্যাডমিশন, যে তুমি অ্যাডমিশনের জন্য কতটুকু রেডি আছো। দেখা হবে পরের ক্লাসে, তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো। সালামু আলাইকুম।